আজকের আলোচনায় শুধুমাত্র সঞ্জয়ের উপরে দৃষ্টিপাত করা হবে। যেই সঞ্জয় কুরুক্ষেত্রে কি ঘটছে না ঘটছে তা পুঙ্খানুপুঙ্খভাবে ধৃতরাষ্ট্রকে বলেছে। এই ধৃতরাষ্ট্রকে যুদ্ধের সমস্ত খবর জানানো সঞ্জয়ের গীতায় কি ভূমিকা আছে? সঞ্জয়ের কি দূরদৃষ্টি বা দূরশ্রবণের শক্তি ছিল? সঞ্জয়ের চিন্তা শক্তির উৎস কোথায়? সঞ্জয় কি গভীর আধ্যাত্মিক ব্যক্তি? ইত্যাদি। সঞ্জয়ের উপর বরাবরই সন্দেহ উঠেছে, সেটাই স্বাভাবিক। সঞ্জয় বহুদূরে বসে কুরুক্ষেত্রে কি ঘটছে তার খবর ধৃতরাষ্ট্রকে দিচ্ছে। বিষয়টা ভাবার নয়। যোগশাস্ত্র চিরকাল বলে এসেছে যে আমাদের যে দুটি চোখ আছে সেই দুটি চোখই একমাত্র চোখ নয়। মানুষের আরও এক ধরনের চোখ আছে যা সময় ও স্থানের সীমা অতিক্রম করে দেখতে পারে। কিন্তু যোগ যা বলে তা সঠিক হবে এমন তো নাও হতে পারে। মনে তো সন্দেহ জাগতেই পারে, এত দূর থেকে সঞ্জয় কিভাবে দেখতে পাচ্ছে? সে কি সর্বজ্ঞ? সঞ্জয় সর্বজ্ঞ নয়। প্রথম কথা হলো, দূরদৃষ্টি কোনো খুব বড় শক্তি নয়। সর্বজ্ঞতার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। এটি বরং একটি ছোট শক্তি, এবং যে কোনো ব্যক্তি অল্প পরিশ্রমেই এই শক্তির অধিকারী হতে পারে। এমনও হয় যে প্রাকৃতিক কোনো ভুল ত্রুটির কারণে এই শক্তি কোনো ব্যক্তির মধ্যে অযাচিতভাবেই বিকশিত হয়ে যেতে পারে। টেড সিরিয়াস নামে একজন আমেরিকান ব্যক্তি ছিলেন। তার সম্পর্কে দুই একটি কথা বললে সঞ্জয়কে বোঝা খুবই সহজ হবে। কারণ সঞ্জয় সময়ের দিক থেকে অনেক দূরে। আর দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা আমাদের সমস্ত প্রাচীন গ্রন্থকেই কল্পনাপ্রসূত ভাবতে শুরু করেছি। আমরা মনে করি কবিরা এসব কল্পনাই করেই লিখেছেন, এসবের কোনো বাস্তবতাই নেই, সারবত্তাই নেই। তাই সঞ্জয়কে বাদ দিয়ে টেড সিরিয়াস, যিনি মাত্র কয়েক বছর আগেও জীবিত ছিলেন, টেড সিরিয়াস এক জায়গায় বসে হাজার হাজার মাইল দূরের যে কোনো কিছু দেখতে সক্ষম। শুধু দেখতেই নয়, তার চোখ সেই ছবিকে ধরে রাখতেও সক্ষম ছিল। আমি যে আজকে এখানে বসে এই ভিডিওটি করছি, যদি গত কয়েক বছর আগেই থাকতো, তাহলে নিউ ইয়র্কে বসে থাকা টেড সিরিয়াস এখানে কি হচ্ছে তা তিনি 5 মিনিট চোখ বন্ধ করে থাকতেন, তারপর চোখ খুলেই তার চোখে সব কিছু ভেসে উঠত, যা অন্যরাও দেখতে পারতো। শুধু দেখতেই নয়, সেই ছবি ক্যামেরাতেও তোলা যেত। আপনারা টেড সিরিয়াসের ব্যাপারটা গুগল সার্চ করলে বুঝতে পারবেন। টেড সিরিয়াস সঞ্জয়ের বিষয়টি পরিষ্কার করে দেয়, সঞ্জয় কোনো সর্বজ্ঞ নয়। কারণ কিছুদিন আগে মরে যাওয়া টেড সিরিয়াস সাধারণ মানুষ, কোনো আত্মজ্ঞ নয়। টেড সিরিয়াসের আত্মার সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তার জীবনের সাধুতার কোনো ছোঁয়াও ছিল না। কিন্তু ছিল শুধু একটি শক্তি, যা দূরের জিনিসকে দেখতে পারত। 90 দশকের আরও একটি ঘটনা বলি। স্ক্যান্ডিনেভিয়ায় এক ব্যক্তি দুর্ঘটনায় গাড়ি থেকে মাটিতে আছড়ে পড়েছিল। তার মাথায় আঘাত লেগেছিল, স্বভাবতই জ্ঞান হারিয়ে ফেলেছে। হাসপাতালের বিছানায় যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে ভীষণ সমস্যায় পড়ে যায়। সে অনবরত শুনতে পায় তার কানে কেউ যেন গান গাইছে। সে ভাবছিল তার মস্তিষ্ক হয়তো বিকৃত হয়ে গেছে। কিন্তু একদিনের মধ্যেই সব পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হয়েই জানা যায় 10 মাইলের মধ্যে থাকা একটি রেডিও স্টেশনকে তার কান ক্যাচ করতে শুরু করেছে। এরপর তার কানের পূর্ণ পরীক্ষা করা হয় এবং জানা যায় যে তার কানে বিশেষ কোনো গঠনগত পরিবর্তন হয়নি, কিন্তু আঘাত লাগার ফলে কানের মধ্যে লুকিয়ে থাকা একটি শক্তি সক্রিয় হয়ে উঠেছে। অপারেশন করতে হয়, কারণ 24 ঘন্টা অন অফ করার যদি কোনো উপায় না থাকে, আর মানুষের কানের মধ্যে যদি গুনগুন গুনগুন করে কিছু বা একটি রেডিও স্টেশন বাজতেই থাকে, তাহলে তো মানুষ পাগল হয়ে যাবে। আরও একটি উদাহরণ আছে। ইংল্যান্ডের এক নারী দিনের বেলাতেই আকাশের তারা দেখতে শুরু করেছিল। এটিও ছিল একটি দুর্ঘটনার ফল। সে ছাদ থেকে পড়ে গেছিল এবং দিনের বেলাতেই তার চোখ আকাশের তারা দেখতে শুরু করে। আমরা তো জানি তারাগুলো দিনের বেলাতেও আকাশেই থাকে, কোথাও হারিয়ে যায় না, শুধু সূর্যের আলোয় ঢাকা পড়ে যায়। রাত হলে আলো সরে গেলে আবার আমরা দেখতে পাই। কিন্তু যদি চোখ সূর্যের আলো ভেদ করে দেখতে পারে, তাহলে দিনের বেলা তো তারা দেখা সম্ভব। সেই নারীর চোখও অপারেশন করতে হয়েছিল। এসব উদাহরণের একটাই কারণ, যে চোখের মধ্যেও এমন শক্তি লুকিয়ে আছে যা দিনের আকাশের তারাও দেখতে পারে। কানের মধ্যেও এমন শক্তি লুকিয়ে আছে যা দূরের রেডিও স্টেশনের সম্প্রচারিত শব্দও ধরতে পারে। চোখের মধ্যেও এমন শক্তি লুকিয়ে আছে যা সময় ও স্থানের সীমা অতিক্রম করে সব কিছু দেখতে পারে। কিন্তু এর সঙ্গে আধ্যাত্মিকতার কোনো গভীর সম্পর্ক নেই। তাই সঞ্জয় কোনো অতিমাত্রায় আধ্যাত্মিক ব্যক্তি এমন কিন্তু নয়। তবে সঞ্জয় একজন অবশ্যই বিশেষ ব্যক্তি। তিনি দূরের যুদ্ধক্ষেত্রে যা ঘটছে তা দেখতে পাচ্ছেন।
আর এই শক্তির কারণে সঞ্জয় কোনো পরমাত্মা বা সত্যের উপলব্ধি পেয়েছেন এমন কথাও কিন্তু নয়। সম্ভাবনা বরং এই যে সঞ্জয় এই শক্তিতেই শেষ হয়ে গেছেন, এমনটাই প্রায় ঘটে। আপনারাও গ্রামেগঞ্জে দেখবেন ছোটবেলায় অনেক ছেলে মেয়ে পড়াশোনায় অনেক অনেক ভালো থাকে, বড় হয়ে দেখবেন যে সেই বিশেষ শক্তির জন্য নিজেকে হারিয়ে ফেলে। বিশেষ শক্তিগুলো মানুষকে ভয়ানকভাবে পথভ্রষ্ট করে দেয়। তাই যোগশাস্ত্র বারবার বলে, শরীরের সাধারণ শক্তি হোক বা মনের বিশেষ শক্তি হোক, যে ব্যক্তি শক্তির মধ্যেই জড়িয়ে পড়ে সে সত্যে পৌঁছাতে পারে না। তবুও এটি সম্ভব। গত 100 বছরে পাশ্চাত্যের সাইকিক রিসার্চ অনেক কাজ করেছে, তাই বৈজ্ঞানিক দিক থেকেও সঞ্জয়কে নিয়ে সন্দেহ করার আর কোনো কারণ অবশিষ্ট নেই। এমন নয় যে কেবল আমেরিকার মতো ধর্মস্বীকৃত দেশই এসব হয়েছে, রাশিয়ার মনোবিজ্ঞানীরাও মানুষের অসম শক্তির অস্তিত্ব ক্রমাগত স্বীকার করে চলেছেন। সাম্প্রতিক চাঁদে যাওয়ার ঘটনার ফলে রাশিয়া ও আমেরিকার সব মনোবিজ্ঞানীদের সামনে একটি নতুন কাজ চলে এসেছে। সেটি হলো যন্ত্রের উপর পুরোপুরি ভরসা করা যায় না। কারণ যখন কোনো মানুষকে মহাকাশ যাত্রায় পাঠানো হয় তখন তাদের গভীর বিপদের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। যন্ত্র সামান্য বিগড়ে গেলেই তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চিরকালের জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আমরা আর কখনোই জানতে পারবো না যে তারা কোথায় হারিয়ে গেল, জীবিত আছে কি নেই, কোন অনন্তে তারা ভেসে গেছে, কিছুই জানা যাবে না। তাই একটি বিকল্প ব্যবস্থা হিসেবে যেন যন্ত্র ছাড়াই দূর থেকে দেখা যায়, শোনা যায়, সংবাদ পাঠানো যায়, এই লক্ষ্যে রাশিয়া ও আমেরিকা উভয়ই বৈজ্ঞানিক গবেষণাগার ভীষণ আগ্রহী। হয়তো আর খুব বেশি দেরি হবে না, রাশিয়া ও আমেরিকার কাছেই সঞ্জয় থাকবে, আমাদের কাছে না। আমরা তো ঝগড়া মারামারি করতে করতেই আর একে অপরের উপর হিংসা করতে করতেই সময় কাটিয়ে ফেলি। তাহলে সঞ্জয় তো আমেরিকাতে যাবেই। যাই হোক, সঞ্জয় কোনো মহান আধ্যাত্মিক ব্যক্তি নন, কিন্তু সঞ্জয়ের কাছে একটি বিশেষ শক্তি আছে, যে শক্তি আমাদের সবার মধ্যেই আছে এবং যা বিকশিত হতে পারে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে বলবেন না। পরবর্তী পার্টে শ্লোক অনুযায়ী ব্যাখ্যা হবে। আবারও ধন্যবাদ।